প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা চালাবে বাংলাদেশ। তিনি আরও বলেন, নির্বাচনে হাসিনার আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে তার কোনো আপত্তি নেই। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের দি হিন্দু পত্রিকাকে একথা বলেন। এ সময় অধ্যাপক ইউনূস তার সরকারের 100 দিনের কাজের যৌক্তিকতা তুলে ধরেন। তিনি দৃঢ়ভাবে মৌলবাদের উত্থান এবং দেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগকে প্রোপাগান্ডা হিসেবে অভিহিত করেন। ঢাকার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেয়া ওই সাক্ষাৎকার সোমবার হিন্দুর অনলাইন সংস্করণে প্রকাশ করা হয়েছে। মাওলানা সাদকে ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নিয়েছেন সাদপন্থীরা। সকাল থেকে সড়কে অবস্থান নেন তারা। আগামী বছরের 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদের উপস্থিতি চান তার অনুসারীরা, কিন্তু মাওলানা সাদের আসার অনুমতি না মেলায় সকালে তারা প্রধান উপদেষ্টা বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় পুলিশের বাধার মুখে পড়ে সড়কে অবস্থান নেন তারা। এই কারণে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। লাগার কথা 15 মিনিট এখান থেকে। তা আমি একটু ইনভেস্টিগেট করলাম কেন লাগলো। দেখা গেল যে আমি উনাকে বলেছি, উনি উনাকে বলেছে, উনি উনাকে বলেছে, উনি উনাকে বলেছে, পঞ্চম ব্যক্তি যা এটা এনেছে। তো পঞ্চম ব্যক্তি যখন আনতে গেছে, উনি জানেও না যে তা আর্জেন্সি আছে বা আইন উপদেষ্টাই এটা চাচ্ছে, উনি ওনার মতো ইচ্ছা মতো এনেছে। সো এটা একটা এক্সাম্পল না, এটা হচ্ছে দিস ইজ হাউ আওয়ার অ্যাডমিনিস্ট্রেশন রানস। এটা তো ভাই আমার পক্ষে চেঞ্জ করা সম্ভব না। আমি নিজে ছোটাছুটি করে কাজ করি, আমার মন্ত্রণালয়ে যারা আছেন তারা অনেকে আমার ছাত্র, অনেক মাঝে মাঝে একটু খারাপ ব্যবহার করি, খুব খারাপ লাগে, তারাও সবাই দৌড়াদৌড়ি করে কাজ করে। আমি বললাম তো আপনারা একটু খবর নিয়েন এখানে যারা আছেন, আমাদের এই যে জিপিপিপি নিয়োগের জন্য যারা কাজ করেছেন, রাত 10টা পর্যন্ত কাজ করেছেন। সত্যি আমরা 2-3টা শুক্রবার অফিস করেছি, প্রায় 5-6টা শনিবারে অফিস করেছি। আপনারা জানেন, এখানে দেখেছেন নাকি। এখন ধরেন যেটা পারি নাই সেটা হচ্ছে আমার অভিজ্ঞতার ঘাটতি আছে বা আমার হয়তো যোগ্যতারও ঘাটতি আছে, কিন্তু বারবার আপনাদের একটা কথা বলি, আমার প্রচেষ্টার ঘাটতি নাই এবং আমি কোনো দিনও সন্তুষ্ট না আমার কাজে। আমার মনে হয় যে আমি একজন ধর্মপ্রাণ মানুষ। যখন আপনার মানে রাতে একা থাকি, সবসময় মানে দোয়া করি আল্লাহর কাছে যে আমাকে যে সুযোগটা দিয়েছে ছাত্র জনতার গণ আন্দোলন অভ্যুত্থান, আমি যেন অনেস্টলি আরও কাজ করতে পারি। আমি বলি আল্লাহ আমার জন্য কাজটা সহজ করে দাও, আরও যেন কাজ করতে পারি। সন্তুষ্ট না, 10-এর মধ্যে আমি খুব বেশি হলে 4 দিব নিজেকে। জি, আমার ট্রাইব্যুনাল নিয়ে আমার কোনো মন্তব্য নাই ভাই, এটা স্বাধীন ট্রাইব্যুনাল। ওনাকে ফিরে আনার ব্যাপারে আমরা, এটা তো ট্রাইব্যুনালের মতামতের ভিত্তিতে, আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে, ট্রাইব্যুনালের মতামতের ভিত্তিতে আমরা এই এক্সট্রাডিশনটা চাবো। আমরা মন্ত্রণালয় থেকে এখানে আমরা স্বাধীন ট্রাইব্যুনালের কাজে কোনো হস্তক্ষেপ করব না। হ্যাঁ, কোনটা? না না, যে কোনো পর্যায়ে এক্সট্রাডিশন চাওয়া যাবে না। অনেকের ব্যাখ্যা ভুল, আপনারা নিজের আইন পড়ে দেখেন। নো কমেন্ট। এটা সংবিধান প্রক্রিয়ায় সংবিধান সংস্কার কমিশন সাজেস্ট করবে, আমার এখানে কিছু বলার নেই। না, রাজনৈতিক দলগুলোর সংস্কার রাজনৈতিক দলের ব্যাপার, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর এই সংস্কার কমিশনের সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক্সটেন্সিভ সংলাপ করা হবে। আমরা বিশ্বাস করি যে ওনাদের ঐক্যমত এখানে দরকার। আপনি কি বলছিলেন বলেন। জি, আমার কথা হলো যে এর আগে আমরা দেখেছি যে জুডিশিয়াল সার্ভিসের যে অফিসার আছে তাদের অ্যাসেট ডিক্লারেশন চাওয়া হয়েছে এবং এর মধ্যে দেখা যায় যে 400 জন দিয়েছেন, 1000 জন দেননি।
কিন্তু এই যে এসব ডিক্লারেশনগুলো নেওয়া হচ্ছে, নেওয়ার পরে কি ঘটে এবং এটার অ্যাকশনটা আমরা দেখতে পাই না। তো সেক্ষেত্রে আপনাদের পরিকল্পনাটা কি? আমাদের প্রাথমিক পরিকল্পনা আছে, এটা আসলে আমি এখন বলতে চাচ্ছি না, বললে আমি যে যা করতে চাচ্ছি সেটা ব্যাহত হবে। তবে আপনাদেরকে বলি, আপনারা যারা এই সমস্ত কাজ করেন, আপনার যদি কোনো সাজেশন থাকে প্লিজ আমাকে সাজেস্ট করেন। কারণ আমার হয়েছে কি, আমি চাই না, আমাদের অনেক বিচার বিভাগীয় কর্মকর্তা আছেন, অনেক অনেস্টলি কাজ করেন, ব্যক্তিগতভাবে আমি আমার ছাত্রদের, আমার পরিচিত অনেকে চিনি, এত কষ্ট করেন, এত স্বল্প বেতনে চলেন। এখন আমি ঢালাওভাবে কোনো কথা বলতে চাই না। তবে বাংলাদেশের সকল প্রফেশনের মতো বাংলাদেশে আপনার যদি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে দুর্নীতিপরায়ণ লোক থাকে, তাহলে বিচারকদের মধ্যেও থাকবে, সব জায়গায় আছে। তো আমরা কাউকে ঢালাওভাবে অভিযুক্ত করতে চাই না। মাননীয় উপদেষ্টা, একজন আইন বিশেষজ্ঞ হিসেবে আপনি কি মনে করেন যে গতকালকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার একটা কথা বলেছেন? নো কমেন্ট, এটা ট্রাইব্যুনালের ব্যাপার। এই সময়টা কি যথেষ্ট কিনা? এটা ট্রাইব্যুনালের ব্যাপার। জি, না না না, রেড অ্যালার্টটা তো অন্য মেকানিজম। রেড অ্যালার্টটা হচ্ছে আমরা আন্তর্জাতিক যে পুলিশি সংস্থা আছে সেটার সদস্য। কারণ আমার দেশে যদি আমি কাউকে না পাই, আমি রেড অ্যালার্ট জারি করতে পারি। রেড অ্যালার্ট জারি করতে পারি, উনি অন্য কোনো দেশে হয়তো যেতে পারেন বা অন্য কোথাও তো যেতে পারেন। এটা আমার এক্সট্রাডিশন ট্রিটিটাকে সবাইকে আমি তো অ্যাওয়্যারও করে রাখলাম, বুঝতে না? উপদেষ্টা, এই যে সাবেক প্রধানমন্ত্রী প্রসঙ্গে আসলো, উনি মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস করে এই যে পার্সোনাল। দর্শক, সচিবালয়ে বক্তব্য রাখছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চলে যাব পরের সংবাদে। জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপি দেশ শাসন নয় পরিচালনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তিনি বলেন, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে জনগণের কল্যাণে 31 দফা বাস্তবায়নে কাজ করবে বিএনপি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। কোনো একক ব্যক্তি নয়, 18 কোটি মানুষের মধ্যে যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারাই জুলাই আগস্ট বিপ্লবের মহানায়ক বলেও মন্তব্য করেন তিনি। সংস্কার, যে সংস্কারের কথাগুলো আমরা বলছি, সেই সংস্কারের ধ্যান ধারণা সহজ ভাষায় আপনারা বাংলাদেশের তৃণমূল মানুষকে বুঝিয়ে দেবেন যে আমরা এই কাজগুলো করতে চাই বাংলাদেশের মানুষের কল্যাণ। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে রাজধানী নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। রাষ্ট্র এবং আসামি পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 19 জুলাই নিউ মার্কেটের 1 নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর শালক আব্দুর রহমান বাদী হয়ে গত 21 আগস্ট নিউ মার্কেট থানায় এই মামলা করেন। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে কমনওয়েলথ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর লুইস ফাসেন্সি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক আবদুল্লাহ আল মামুন সহ 6 জনের প্রতিনিধির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, কমনওয়েলথ নির্বাচনে সহায়তা করতে আগ্রহী। তারা চাচ্ছেন দেশে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। পরে লুইস ফ্রান্সেন্সি বলেন, কমনওয়েলথ সবসময় নিরপেক্ষ এবং জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন চায়, যেখানে জনগণের মতামত প্রতিফলিত হবে। 56 countries are always yearning and looking for free, fair and transparent elections. I think that's the lesson. That's where we can bring the experience from other countries to help, and that's the experience Bangladesh will have to help other countries as well. I think that's the target. Free, fair, transparent elections which reflect the will of the people. দর্শক, এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। বৈঠকের বিষয়ে আর কি তথ্য আপনার কাছে আছে আমাদের জানান।
নাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি কিছুক্ষণ আগে দর্শকদের উদ্দেশ্যে বলছিলেন যে কমনওয়েলথ থেকে যে 5 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছিলেন নির্বাচন ব্যবস্থাপনা যে সংস্কার কমিটির কাছে, তাদের সাথে বৈঠক করেছেন এবং বৈঠক শেষে আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে কমনওয়েলথ আসলে কি চেয়েছে, এবং তারা বলেছেন যে এই নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের মতামত যেন প্রতিফলিত হয় এমন একটি নির্বাচন চেয়েছেন। তো নির্বাচনের বিষয়ে যখন তিনি আমাদের সাথে কথা বলেছেন, এর আগে কিন্তু যারা নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিটির যে যারা রয়েছেন, যে কমিশনে রয়েছেন, তাদের সাথে কিন্তু একটা শ্বাসরুদ্ধকর একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে কি ধরনের আলোচনা হয়েছে সেই বিষয়ে জানতে আমরা এখন যুক্ত হচ্ছি এই নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের অন্যতম একজন সদস্য নাদিয়া নিবিনের সাথে। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আপনাদের সাথে কমনওয়েলথের যে মহাসচিব সহকারী মহাসচিব এসেছিলেন লুইস, উনি আসলে কি ধরনের আলোচনা করেছেন আপনাদের সাথে এবং কি ধরনের প্রত্যাশা ব্যক্ত করে গেছেন ইন্টারনাল ভাবে, যদিও আমরা গণমাধ্যম কর্মীরা তখন বাইরে ছিলাম। তো সেই বিষয়টি আপনাদের কাছে জানতে চাচ্ছি। জি, থ্যাংক ইউ। আসলে আমাদের এই আজকে আপনারা দেখলেন যে কমনওয়েলথে এএসজি প্রফেসর লুইস ফ্রাঞ্চেস্কি উনি এবং ওনার টিম এসছেন এবং আমাদের সাথে খুবই ক্লোজলি আলোচনা করে গেলেন। ওনাদের প্রথমত ওনারা জানতে চেয়েছিলেন যে আমাদের এই সংস্কার কমিশনের কাজ কত দূর এগোচ্ছে, কেমন এগোচ্ছে, এবং একটা অবাধ সুস্থ নির্বাচনের পরিপ্রেক্ষিতে আমাদের কাজের কতটুকু অগ্রগতি এবং সেটা আমরা টাইমলাইনটা মিট করতে পারবো কিনা। তো সেই ব্যাপারে আমরা আশ্বস্ত করেছি যে আমাদের কাজ এগিয়ে যাচ্ছে, চলছে একদম টাইমলাইন মতো। তারপর ওনারা খুব ইন্টারেস্টেড হয়েছিলেন জানার জন্য যে আমরা জনগণের কাছ থেকে কীরকম সাড়া পাচ্ছি। আমরা বিভিন্ন আমাদের চ্যানেলসগুলো যেগুলো আছে, যেগুলো ইমেলের কথা বলেছি, ফেসবুকের কথা বলেছি, ওয়েবসাইটের কথা বলেছি, এইগুলোর থেকে আমরা কীরকম রেসপন্স পাচ্ছি। তো সেটার ব্যাপারেও আমরা জানালাম যে আমরা বিপুল রেসপন্স পাচ্ছি জনগণের কাছ থেকে এবং আমরা অনেক অনেক ভালো রেসপন্স পাচ্ছি এবং সেগুলো আমরা দেখছি এবং সেগুলো আমরা বিবেচনা করছি আমাদের সব কিছুর মধ্যে। এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যেটা আমরা একদম কনফার্ম করলাম যে আমরা ওনাদেরকে যে আমরা রিয়েলি জনমতের ওপিনিয়ন নিয়ে আমরা একটি জনপ্রত্যাশা পূরণের লক্ষ্যে একটি ভালো নির্বাচনের সংস্কারের রিপোর্ট আমরা উপহার দিতে চাই। তো আসলে আমরা তো বাইরে ছিলাম, ভেতরে আর কি ধরনের আলোচনা হয়েছে যে আলোচনাটা আসলে আপনাদেরকে একদম আগামী নির্বাচনের জন্য মানুষের প্রত্যাশা পূরণের জন্য আর কি ধরনের প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন? জি, আসলে আপনারা জেনে থাকবেন যে কমনওয়েলথ একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং ওনারা অবশ্যই বিভিন্ন দেশে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বিশেষজ্ঞ দিয়ে সাহায্য করে থাকেন। আমাদেরকেও জিজ্ঞেস করেছেন যে আপনাদের কোনো সহায়তা, বিশেষজ্ঞ বিষয়ক সহায়তা লাগলে তারা দিতে প্রস্তুত। আমরা জানিয়েছি অ্যাট দ্য স্টেজ আমরা মোটামুটি আমাদের যে জায়গায় আছি আমরা রিপোর্ট এবং সুপারিশের ক্ষেত্রে আমাদের সেই সাহায্য লাগবে না, কিন্তু ওনারা আমাদের এই নির্বাচনী সংস্কার প্রক্রিয়ার সাথে অবজারভার হিসাবে কিংবা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোভাইডার হিসাবে ওনারা সংযুক্ত থাকবেন এবং ওনারা পরবর্তীতেও এ ব্যাপারে সরকারের সাথে এই ডায়ালগ করবেন। ধন্যবাদ আপনাকে নাদিয়া নিভিন। আপনি আসলে যেমনটি জানাচ্ছিলেন যে কমনওয়েলথের সহকারী যে মহাসচিব লুইস এসেছিলেন, তিনি আসলে আপনাদের সাথে যে বৈঠক করেছেন সেই বৈঠক শেষে আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আসলে জনপ্রত্যাশিত একটি নির্বাচন চায় এবং আপনাদের যে অভ্যন্তরীণ যে বৈঠক, সেই বৈঠকের বিষয়, আলোচ্য বিষয়, সেটিও আসলে দেশের মানুষের উদ্দেশ্যে আমরা মাই টিভির মাধ্যমে আমরা জানিয়ে দিলাম এবং জনগণ আসলে প্রত্যাশা করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন কিভাবে দেয়া যায় এবং বিগত দিনে যে মানুষ ভোটাধিকার প্রয়োগের যে সুযোগ সেটি যেন পায়। আর বিশেষ করে যে পোস্টাল ভোটের বিষয়টি, সেটি কিন্তু অনেকটা বিষয়ে স্থান পেয়েছে এবং তাদের আলোচনায় সেইভাবে তারা এগোচ্ছেন এবং কমিশন আসলে একটা জিনিস মাথায় রেখে এগোচ্ছেন, সেটি হচ্ছে যে নির্বাচনটি যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় এবং এই নির্বাচনটি যেন ভবিষ্যতে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়, সেই বিষয়টি কিন্তু একটু আগে আমাদেরকে নিশ্চিত করেছেন নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের অন্যতম একজন সদস্য নাদিয়া নিবিন। তো আসলে নাদিয়া, এটাই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ খবর। টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। ভোর 5:30টার দিকে জামালপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই ঘটনা ঘটে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, ভোরে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাসের সঙ্গে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক এবং হেলপার ঘটনাস্থলেই নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় পিকআপে থাকা 2 জনকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।
পলিথিন নিষিদ্ধ ঘোষণার পরেও ফেনীর হাট বাজারগুলোতে এখনও চলছে বেচাকেনা এবং ব্যবহার। তবে বিকল্প না থাকায় পলিথিন ব্যবহারে বাধ্য হচ্ছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। সাশ্রয়ী মূল্যে পরিবেশ বান্ধব ব্যাগের সরবরাহ বাড়ানোর তাগিদ তাদের। আর পলিথিন বন্ধে অভিযান, সচেতনতা সহ নানা পদক্ষেপ নিয়েছে পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসন। প্রতিনিধি আমিন চৌধুরী তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস। পহেলা নভেম্বর থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হওয়ার নির্দেশনা জারি হলেও তা কার্যকর করা হচ্ছে না ফেনীতে। কাঁচা বাজার ও মুদি দোকানে ব্যবহার করা হচ্ছে পলিথিন। বাজারগুলোতেও এখনও দেখা যায়নি পলিথিনের বিকল্প ব্যাগের প্রবর্তন। শহরের ভিতরের বাজার, পৌর হকার্স মার্কেট, দাউদেরপোল, কাঁচা বাজার ও মহিপালের বিভিন্ন দোকানপাটে ক্রেতাদের পলিথিনে মাছ, মাংস ও সবজি সরবরাহ করছেন বিক্রেতারা। তারা বলছেন বিকল্প কোনো কিছু নেই, তাই বাধ্য হয়ে পলিথিন ব্যবহার করতে হচ্ছে তাদের। এখন তো বিকল্প কিছু বার করে না, যে আমরা কি করে মাছ দেওয়া, হয়তো তার প্রেক্ষাতে কোনো কিছু যদি বাইর করতো তাহলে ঠিক আছে, আমরা পলিথিন অফ করে দিতাম। পলিথিনের পরিবর্তে যে জিনিস ব্যবহার করব, এই জিনিসটা এখন পর্যন্ত আমার কাছে পৌঁছে নাই আমাদের কাছে। সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি পলিথিনের বিকল্প ব্যাগ সহজলভ্য না হওয়ায় মানা হচ্ছে না নিষেধাজ্ঞা বলছেন ক্রেতারা। পলিথিনের যদি বিকল্প ব্যবস্থা থাকতো, আমি পলিথিন অ্যাভয়েড করে আমি ওই বিকল্প পন্থায় জিনিসগুলো আমি নিয়ে যেতাম। কোনো পণ্য বাজারে গভর্নমেন্ট আনে তাহলে তো মানুষ আগ্রহী হতে পারে। এখানে বাধ্য হয়ে কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকার কারণে আমাকে কিন্তু পলিথিন নিতে হচ্ছে। পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে বলে জানিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। আমাদের অভ্যাসের পরিবর্তনটা করতে হবে, হঠাৎ করে আসলে অভ্যাসের পরিবর্তন করা খুব কঠিন। পলিথিনের বিকল্প হিসাবে আমাদেরকে তো একটা দিতে হবে, কি ব্যবহার করব আমরা। 1 তারিখ থেকে 5টি মোবাইল কোর্ট অভিযানে 11টি মামলা রুজু এবং 82,000 টাকা জরিমানা এবং 445 কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছি। দেশে 2002 ও 2010 সালে আইন করে বিষাক্ত পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করা হলেও পলিথিনের ব্যবহার কমেনি, বরং 2 দশকের বেশি সময় ধরে পলিথিনের উৎপাদন ও ব্যবহার বেড়েছে কয়েক গুণ। শামস রাবিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।